আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি যখন ভিডিওটা করছি, বাংলাদেশে প্রায় 10,000 মানুষ মিজেল ভাইরাস ডিজিজ বা হামে আক্রান্ত, এবং তার 81% হচ্ছে বাচ্চা শিশুরা। এবং এই 10,000 মধ্যে প্রায় 140 জন মানুষের মৃত্যু হয়েছে এই রোগে কিছুদিনের মধ্যেই। ইউনিসেফের তথ্য মতে বাংলাদেশের 64 জেলার মধ্যে 56 জেলার মধ্যে এটা ছড়িয়ে পড়েছে। শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড এর একটা সিরিয়াস হেলথ কনসার্ন। এবং আমাদের আমেরিকাতেও সিডিসি তথ্য মতে এই বছরে 1671 জন মানুষ সোফার গত 3 মাসের মধ্যে, মানে এপ্রিলের আগেই এতগুলো লোক আক্রান্ত হয়েছে আমেরিকাতে, এবং এদের বেশিরভাগ হচ্ছে বয়স 5 বছরের কম। তো আজকের এই ভিডিওতে আমি বলবো এটার লক্ষণগুলো কি কি দেখবেন, এটা যে সাবধানতা কি, স্পেসিফিকলি এটা থেকে প্রতিরোধ করার উপায় কি, এটার মূল কারণগুলো কি কি বলবো, এবং ওয়ার্ল্ড ওয়াইড যে গবেষণাগুলো হয়েছে আমি সবগুলো একসাথে করে আপনাকে দেখাচ্ছি, যেটা দীর্ঘস্থায়ীভাবে আমাদের যে কোনো ধরনের ইমিউন সমস্যা, ভাইরাস, জ্বর, সর্দি কাশি, এই ভাইরাস সেই ভাইরাস, সিজনাল ভাইরাস, সব ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার যে ইনফেকশন, এখান থেকে বাঁচার উপায়গুলো আপনারা ভালো করে বুঝে নেবেন, যাতে শুধু হাম বা করোনা কোনো স্পেসিফিক ভাইরাস না, সব ধরনের ভাইরাস থেকে বাঁচার উপায়গুলো আপনারা ভালো করে বুঝে নেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিও শুনছেন, দয়া করে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলুন, এবং কমেন্ট সেকশনে আপনি লিখুন আপনার যে কোনো কিছু জানার থাকলে, এবং আপনি এই পরবর্তী কি ভিডিও চান সেটা লিখে ফেলুন, এবং অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে আমার কথাগুলো থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমার দীর্ঘদিনের যে আমেরিকাতে প্র্যাকটিস, সেটা আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, যে কোনো ভাইরাসটা হচ্ছে কন্টাজিয়াস। হাম হচ্ছে ভেরি কন্টাজিয়াস, যেটা মিজেল ভাইরাস থেকে আসে। এবং যে কোনো ভাইরাস ইনফেকশন, যাদের সর্দি কাশি জ্বর, সিজনাল জ্বর হয়, এগুলো ভাইরাস ইনফেকশন দিয়ে শুরু হয়। পরবর্তীতে ব্যাকটেরিয়া ইনফেকশন বাড়ে যদি এটা বডিকে ওইভাবে টেক কেয়ার করা না হয়, ইমিউন সিস্টেম যদি ভালো না হয়, আরও কিছু ফাংশনাল রুট কোড আছে, তখন সেটা আমি দেখাবো আপনাদেরকে একটু পরে। ন্যানোমিটার সাইজের এক ধরনের ভাইরাস, যেটা খুব সহজে আমাদের রেসপিরেটরি ট্র্যাক দিয়ে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, এবং প্রথমত সর্দি কাশি বা রেসপিরেটরি ইস্যু হলেও এটা পরবর্তীতে অনেকগুলো লক্ষণ দেখা দেয়। সেটা স্কিনে, চোখে এবং মুখে দেখা যায় বিভিন্ন লক্ষণ। স্পেসিফিকলি যদি মুখটা যদি রেড হয়ে যায়, নাকে সর্দি পড়ে বা চোখ লাল হয়, গায়ে জ্বর, সোর থ্রোট যেটা গলা ব্যথা, এবং খুব কাশি আসায়, এই লক্ষণগুলো আসতে শুরু করবে। আর যেহেতু এটা মুখে রানি নোজ হবে, মানে নাকে পানি আসবে, চোখে লাল হবে, সাইনাস, নেজাল ক্যাভিটি সহ ইয়ার ইনফেকশন, অনেক সময় নিউমোনিয়া এবং ব্লাইন্ডনেস পর্যন্ত অনেক সিরিয়াস কমপ্লিকেশন দেখা দিতে পারে যদি এটা আর্লি স্টেজে টেক কেয়ার করা না হয়। আমি এখন বলবো এটার মূল কারণটা কি, কেন এই ধরনের ভাইরাস ইনফেকশনগুলো হয়। সেটা করোনা হয়েছিল, এখন হাম, তারপরে হাম ছাড়াও আরও বিভিন্ন ভাইরাস আসবে। যে কোনো ধরনের ভাইরাস ইনফেকশনের মূল হচ্ছে আপনার শরীরের ইমিউন সিস্টেম, কারণ এগুলো ইমিউন সিস্টেমকে ফাঁকে দিয়ে শরীরের ভিতরে গিয়ে গ্রো করে। এখন ইমিউন সিস্টেমকে ফাঁকে দিতে পারে কেন? আজকে সায়েন্স কি বলছে? সায়েন্স মূলত টপ 5টা যে কারণের কথা বলছে, 1 নম্বর কারণ হচ্ছে ডিসবায়োসিস, মানে ব্যাকটেরিয়াল প্রোফাইলটা কমে যাওয়া। আমাদের পেটে যখন ব্যাকটেরিয়া প্রোফাইল কমে যায়, তখন মেটাবলিক সিস্টেমটা উইক হয়, তখন ইমিউন সিস্টেমটা ডিসফাংশন হয়। ইমিউন ডিসফাংশন এটা শুরু হয়েছে মেটাবলিক ডিসফাংশন দিয়ে, যেটা ডিসবায়োসিস বা ব্যাকটেরিয়া প্রোফাইল ইমব্যালেন্সের কারণে। এখন 2 নম্বর যে কারণ, সেটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, স্পেশালি ভিটামিন এ, সি, ডি এবং জিঙ্ক, এবং ওমেগা ডেফিসিয়েন্সি কারণে আসলে সব রোগী হয়। 3 নম্বর হচ্ছে ক্রনিক সিস্টেমিক ইনফ্লামেশন। 4 নম্বর হচ্ছে ডিটক্সিফিকেশন প্যাথওয়ে যদি উইক হয়, লিম্ফেটিক ড্রেনে যদি কম হয়, তখন এই সমস্যাগুলো হয়। আর 5 নম্বর হচ্ছে ক্রনিক স্ট্রেস, এবং যেটা আসলে মূলত এইচপিএ অ্যাক্সিস, মানে হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং অ্যাড্রিনাল, 3টা সমন্বিত যে হরমোনাল যে চেইন বা যে সিস্টেম বা সাইকেল ডিসফাংশন হলে, তখন ক্রনিক স্ট্রেস এবং বডি যে প্যারাসিম্প্যাথেটিক টোনের যে ডেফিসিয়েন্সি, যেটা মূলত হচ্ছে যে বডি ফ্লাইট অ্যান্ড ফাইট করে চলে যায়, সেটাই মূলত কারণ। এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। আমি যদি কয়েকটা গবেষণা আপনাকে দেখাবো, যেটা অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, যেটা জার্নাল অফ ফিজিওলজি দেখিয়েছে যে 70 থেকে 80% আমাদের ইমিউন সিস্টেম যে ডিসফাংশন হয়, সেটা হচ্ছে মূলত গাটে। এবং গাট উইকের কারণে, যেটা মাইক্রোঅর্গানিজমের কারণে আমাদের ইমিউন সিস্টেম উইক হয়, তখন সেখানে ভাইরাসগুলো ফাঁকি দিয়ে শরীরে এসে গ্রো করে এবং মাল্টিপ্লাই করে খুব দ্রুত। এবং 2 নম্বর যেটা বলছিলাম যে নিউট্রিশন ডেফিসিয়েন্সি, আমাদের জর্জিয়ার যে ইমোরি ইউনিভার্সিটি, যারা অনেকগুলো ফাংশনাল মেডিসিন রিসার্চ নিয়ে গবেষণা করে, তারা দেখিয়েছে যে একটা কোহর্ট স্টাডি, যেখানে তারা 385 জন শিলিয়নের উপর গবেষণা করেছে, তারা দেখিয়েছে যে ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে মূলত সিগনিফিকেন্টলি ইমিউন সিস্টেম ডিসফাংশন হয়, যেটা এই ধরনের ইমিউন হ্যাকিং ভাইরাস ইনফেকশনের জন্য কারণ। এরপর ডিটক্সিফিকেশন একটা কমন পাথওয়ে, আমরা যখন ঘুমাই, ব্যায়াম করি, হাঁটি বা পজিটিভ থিঙ্ক করি, তখন আমাদের ডিটক্সিফিকেশন হয়। যে কোনো রিল্যাক্সিং প্রসেসের মধ্যে গিয়ে ডিটক্সিফিকেশন হয়।
যখনই আমাদের ডিটক্সিফিকেশন প্রসেসটা ব্যাহত হয় তখনই আমাদের ইমিউন সিস্টেম ডিসফাংশন হয়, যেটা দেখিয়েছে একটা রিসার্চে 2023 সালে ভাইরোলজি জার্নালের ইটালির স্যাপিয়েনজা ইউনিভার্সিটি তারা দেখিয়েছে যখনই আমাদের শরীর তার কমন ডিটক্সিফিকেশন করতে পারে না বিকজ অফ মেটাবলিক ডিসফাংশন সাম প্রোটিন ইম্প্যাক্টের কারণে, তারা এটাকে ORF6 প্রোটিন বলছে। এই ORF6 প্রোটিন ডিটক্সিফিকেশন প্যাথওয়ে যেটা NRF2 ফ্যাক্টরকে ব্লক করে, যেটা মূলত ন্যাচারাল একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রসেস। জানেন আপনারা যে অ্যান্টিঅক্সিডেন্টটা মূলত ডিটক্সিফিকেশনের কাজগুলো করে। এই ডিটক্সিফিকেশন প্রসেসগুলো ব্যাহত হওয়ার পরে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি যদি স্ট্রং না হয় তখন আমাদের শরীরে এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়, তখন যে কোনো ভাইরাল ইনফেকশনটা থ্রাইভ করে। এরপর আপনার জানেন ক্রনিক স্ট্রেস যখন হয় তখন আমাদের শরীরে বেশ কিছু হরমোন বেড়ে যায়, যেমন কর্টিজলটা বা কর্টিকোস্টেরয়েডটা খুব বেশি বেড়ে যায়, এবং আমাদের যে হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং অ্যাড্রিনাল মানে HPA অ্যাক্সিস যেটাকে বলা হয়, হরমোনাল সিস্টেমটা ইমব্যালেন্স হয়, কোনো হরমোন বেড়ে যায় কোনো হরমোন কমে যায়, প্রত্যেকটা হরমোন একটা আলাদা একটা প্রোফাইল আছে। এই ধরনের স্ট্রেসফুল সিচুয়েশনটা আমাদের হরমোন ইমব্যালেন্স যখন করে তখন আমাদের ইমিউন সিস্টেমটা ব্যাহত হয়। ইমিউন সিস্টেম যখন ইমব্যালেন্স হয় তখন সব ধরনের ভাইরাল ইনফেকশনটা বাড়ে। এটা দেখিয়েছে আমেরিকান ওহাইও ইউনিভার্সিটি ভাইরাল ইমিউনোলজিতে পাবলিশ করেছে মিস্টার মাইকেল বেলি। তারা দেখিয়েছে যখনই আমাদের HPA ফাংশনটা ইমব্যালেন্স হয় ক্রনিক স্ট্রেসের কারণে, তখন আমাদের প্লাজমার মধ্যে এক্সেসিভ পরিমাণে কর্টিকোস্টেরয়েড হরমোন বেড়ে যায়, এবং আমাদের ইমিউন সিস্টেম তখন ঠিকমতো কাজ করে না, তখন বডি ফ্লাইট অ্যান্ড ফাইট মোডে থাকে, মেটাবলিক সিস্টেমটা ব্যাহত হয়, কার্ডিওভাস্কুলার সিস্টেমটা ব্যাহত হয়। সেই জন্য এই ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, সর্দি, কাশি, জ্বর এগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই পেটের গাট ফ্লোরাকে ভালো রাখতে হবে। আমাদের ভিটামিন A স্পেসিফিকলি মানে রঙিন ফলমূল খাওয়া, যেন ভিটামিন A এবং ভিটামিন D কে ভালো রাখা, হেলদি ফ্যাট খাওয়া, জিঙ্ক ভালো রাখা, সাগর মাছ, বিন এগুলো খাওয়া, ভিটামিন C থাকা, যেমন ফ্রেশ শাকসবজি এবং ফ্রেশ ফ্রুটস থেকে ভিটামিন Cটা মূলত আসে, এবং স্ট্রেস কমানোর জন্য ভালো ঘুমানো, শরীরের ডিটক্স প্রসেস ভালো রাখার জন্য মেন্টালি শরীর পজিটিভ থাকা, কার্ডিও এক্সারসাইজ করা, আর ক্রনিক স্ট্রেস এবং হরমোন ব্যালেন্সের জন্য আমাদের নিয়মিত মেডিটেশন, ফরগিভনেস, পজিটিভিটি এবং সোশ্যাল কানেকশন সব কিছু বাড়াতে হবে। এভাবে আস্তে আস্তে আপনি এই ধরনের কঠিন সমস্যাগুলো যেগুলো মতো ইমিউন সিস্টেম ডিস্টার্ব করে বা ইমিউন সিস্টেম ডিসফাংশন করে, যেটা দীর্ঘস্থায়ীভাবে ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলোর জন্য দায়ী, আপনি সেগুলো থেকে বাঁচতে পারেন। এখন আমি সামারি করে বলছি কি সহজ কিছু উপায় যেটা আপনাদেরকে এই ধরনের করোনা বা ফিউচারে অনাগত অনেক ধরনের ভাইরাস আপনাদেরকে ভয় দেখাবে বা বলবে আসতেছে নতুন ভাইরাস আসতেছে, যারা নাকি শুনছো নাকি একটা আবিষ্কার হয়েছে, একটা আসতেছে কোভিড থেকে আরও 200 গুণ ভয়ঙ্কর, এই ধরনের কথাবার্তা বলবে। আসছে মানে সর্দি কাশি জ্বর লেগেই থাকে, বলবে এটা সিজনাল জ্বর, এটা এখন চলতেছে, এটা আপনাকে বলবে যে বোঝো না এখন সিজন চেঞ্জ হচ্ছে, এখন তো একটু হবেই। এই ধরনের কথাবার্তা আপনারা শুনবেন কিন্তু এগুলো বিশ্বাস করবেন না। সায়েন্স যেটা বলে মূলত আপনার যে রুট সমস্যাগুলো যদি ঠিক করেন, ইমিউন সিস্টেম যদি ঠিক থাকে, তাহলে আপনার এই ধরনের ভাইরাস ইনফেকশন আসতে পারে না। সেটা সিজন চেঞ্জ হচ্ছে যেটা বলা হচ্ছে, অথবা অমুক ভাইরাস আসতেছে আবার ভ্যাকসিন দেয় নাই কেন, এই জন্য হয়েছে, এই ধরনের সায়েন্সের সাথে বৈপরীত্য হয়, এই ধরনের জিনিসগুলো আমরা বিশ্বাস করবো না। তাহলে আপনাদেরকে আমি সহজ করে বলি, এই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া থেকে বাঁচার জন্য আপনারা কি করবেন। হয়তো আপনারা বলবেন যে হ্যাঁ প্রথমে আপনারা ভ্যাকসিন দিয়ে ফেলবেন, তাই না? এটা বলবো যে সরকার ভ্যাকসিন দিচ্ছে না কেন। দেখেন এগুলো সায়েন্টিফিক না। আমার জীবনে আমি একটা ভ্যাকসিন দিয়েছি, তাও ভুল করে, এবং আমি ফ্লাই করতে অসুবিধা হচ্ছিল দেখে, এবং আমি আমার ফাংশনাল ল্যাব টেস্ট দেখেছি যে এটা করার কারণে আমার কত ক্ষতি হয়েছে। আপনারা অনেকে আমাকে রিপোর্ট করেছেন তো যে করোনা টিকা বা এগুলো দেওয়ার কারণে আপনার কী ক্ষতি হয়েছে। মনে রাখবেন টিকা ইজ নট সলিউশন, ইউর বডি হ্যাজ ইটস ওন হিলিং সিস্টেম, ওন ইমিউন প্রোটেক্টিং মেকানিজম, সেটাকে অ্যাক্টিভ করতে হবে, এবং সেজন্য আপনাকে সঠিক ডায়েট খেতে হবে। একদম আপনার ইমিউন সিস্টেম ভালো করার জন্য যে ডায়েটটা দরকার সেই ডায়েটটা ফলো করতে হবে। এরপরে সঠিক লাইফস্টাইল, ভালো ঘুম, পজিটিভিটি, সানলাইট, তারপর হচ্ছে এক্সারসাইজ, যার যেটুকু সামর্থ্য, যার যেটুকু লেভেল, সেই লেভেল আপনাকে এক্সারসাইজ করতে হবে। সাপ্লিমেন্ট, নিউট্রিশনাল সাপ্লিমেন্টগুলো হচ্ছে মূলত শরীরকে রিপেয়ার এবং রিগ্রো এবং ডেফিসিয়েন্সি পূরণ করার জন্য আপনার লাগবেই। আর রিজেনারেটিভ থেরাপিগুলো আজকে পৃথিবীর মডার্ন ট্রিটমেন্ট মেথড। ওষুধ খেয়ে জীবন শেষ করবেন, এখান থেকে মানুষ আর নাই। আপনাকে বেরিয়ে আসতে হবে, আপনাকে এই সহজ অ্যাপ্রোচে আপনাকে এই ইমিউন সিস্টেমের জটিল সমস্যাগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। প্রথম হচ্ছে ডায়েট কেমন হবে। ডায়েট হবে মনে রাখবেন যে প্রসেস খাবারকে আপনারা বাদ দেন, সব ধরনের ভাজা ভাটা বাদ দেন, ফার্মের মাংসগুলো থেকে বাদ দিয়ে ন্যাচারালি গ্রোন আপনারা মাংস, ডিম, দুধটা খান। খেতে বসলে সালাদ সবজিটা আপনারা আগে খান। আপনারা কফিটা পারলে যত কম খেতে পারেন, চা কফিটা অ্যাভয়েড করেন। সুগারি খাবার তো অবশ্যই অ্যাভয়েড করবেনই, গমের তৈরি খাবারটা অ্যাভয়েড করেন। পারলে ব্রাউন রাইসটা খাওয়ার চেষ্টা করেন যদি কোনো খেতে সমস্যা না হয় বা অ্যাভেলেবল থাকে। এগুলো হচ্ছে আপনার খাবারের মেইন। এছাড়া বাদাম, নারকেল তেল, ডার্ক চকলেট এগুলো অবশ্যই আপনার একটা কি ফুড আইটেম যেটা আপনার খাবারে থাকতে হবে। 2 নম্বর হচ্ছে লাইফস্টাইল যে চেঞ্জগুলো দরকার আছে আমাদের প্রত্যেকেরই হেলথ জীবন মেনে চলা, টাইমলি ঘুমানো, যেটা আমাদের সুন্নাহ, যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হচ্ছে টাইমলি আর্লি ঘুমে যাওয়া, সকালে ঘুম থেকে তাহাজ্জুদের আগে দিন শুরু করা, দিনটাকে প্ল্যানিং করে শুরু করা, সবাইকে ক্ষমা করা। এতে করে আপনার শরীর থেকে রসটাকে বের করতে পারলে আপনার বডিটা
ভালো কাজ করবে, সোশ্যাল ভালো কানেকশন, পজিটিভিটি, এই সবগুলো আপনার জন্য দরকার। 3 নম্বর হচ্ছে ব্যায়াম। ব্যায়াম আপনার শরীরে একটা মেজর নিড, যেটা আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না। আপনার সেটা ইয়োগা করেন, ইয়োগা না পারলে আপনি বাসায় স্ট্রেচিং করেন, আপনি স্পোর্টসে যান, আপনি পার্কে গিয়ে দৌড়ান, আপনি নিয়মিত জিমে যান, আপনাকে কোনোভাবে আপনাকে এক্সারসাইজ করতে হবে এবং সানলাইট লাগবেই। সপ্তাহে 3 দিন ফ্রেশ এয়ার আপনাকে যেতেই হবে, ঘরে ব্যায়াম করলে আপনার হবে না। এবং যেটা বলছেন সাপ্লিমেন্টের মধ্যে দেখুন আপনারা রিসার্চ দেখছি আজকে সাপ্লিমেন্টের যে ভিটামিন এ, ডার্মা এ, যেটা রিসার্চ হয়েছে ইমোরি ভ্যাকসিন সেন্টার, 2574 জন পেশেন্ট যারা ইমিউন সিস্টেম ডিসফাংশন তাদের উপরে স্টাডি করে তারা দেখিয়েছে ভিটামিন এ যদি তাদেরকে দেওয়া হয়, ভিটামিন এ ইমপ্রুভ করার মাধ্যমে তাদের ক্রনিক যে ইমিউন ডিসফাংশন এখান থেকে বেরিয়ে আসে এবং বিভিন্ন ইমিউন গঠিত যে রোগগুলো আছে এখান থেকে সুস্থ হয়। এবং তারা এই আর্টিকেলটা পাবলিশ করেছে মিস্টার ওয়াল্টার, একজন মেডিকেল ডক্টর, 2020-তে। তো আপনারা যারা ইমিউন সিস্টেম ভালো করতে চান বা ভালো রাখতে চান, আপনারা সবসময় কিছু সাপ্লিমেন্ট কন্টিনিউ রাখবেন। যেমন ওমেগা, শরীরের ওমেগা ডেফিসিয়েন্সির কারণে সব রোগ হচ্ছে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের, যেটা গবেষণা বলছে, এবং এটার উপরে প্রায় 10,000-এরও আর্টিকেল পাবলিশ করেছে। আপনারা দেখবেন সেই ওমেগা কি কমপ্লিট ওমেগা, যেটা আপনারা 1000 করে 2বার খাবেন, মানে একটা করে 2বার খাবেন মেনটেন করার জন্য। আর যদি সিরিয়াস ইনফেকশন থাকে 2টা করে 2বার। এবং এটা ছাড়াও ইমিউন প্লাস, মানে ইমিউন সিস্টেম ভালো করার জন্য যত ইনগ্রেডিয়েন্ট আছে সবগুলো ইনগ্রেডিয়েন্ট এখানে একসাথে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা ইমিউন প্লাসটা। আবার ইমিউন প্লাসের পাশাপাশি পেটের হজম শক্তি বাড়ানোর জন্য ডাইজেস্টেন্ট প্রোবায়োটিক, আর যদি হজম সমস্যা ভালো থাকে তাহলে শুধু প্রোবায়োটিক, যেটাকে বলা হচ্ছে যে হোল প্রোবায়োটিক। কেমন হোল প্রোবায়োটিক দেখছেন? তারপরে শরীরে যদি দেখা যদি বিভিন্ন ধরনের ব্যথা বেদনা, এখানে ওখানে ব্যথা, পেটে হজম সমস্যা, তার মানে আপনার গাট ক্লিনজ করতে হবে, সেক্ষেত্রে গাট ক্লিনজের জন্য এটা খাবেন। এবং আপনার যখন ভিটামিন সি এর প্রয়োজন হবে, আর যদি ডিটক্সের প্রয়োজন হয় ডিটক্স করবেন, কমপ্লিট ডিটক্স করে বডিটাকে পুরো শরীরকে ক্লিনজ করবেন। আবার যদি মনে হয় আপনার এনার্জি ডেফিসিয়েন্সি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্রিয়েটিনিনটা নেবেন শরীরের প্রোটিনটাকে গ্রো করার জন্য। আর যদি হয়েই যায়, যেন আপনার কোনো ধরনের ভাইরাস, অ্যালার্জি, নাকে পানি আসা, সর্দি কাশি, জ্বর, আপনার রেসপিরেটরি, আপনার কফিং বা হুইজিং ফিল করছেন, সেক্ষেত্রে আপনাকে লাং সাইনাস প্রো, যেটা স্প্রে আকারেও আছে, এটা আপনাকে খাওয়ার আকারেও আছে। এবং সেক্ষেত্রে ইমিউন প্লাসটা আপনারা একটা বেশি করে খাবেন, ডেলি 2টা করে 6বার খাবেন। সেক্ষেত্রে ভিটামিন সিও একটা করি, মানে একটা মানে এখানে 1000 মিলিগ্রাম বা 1 গ্রাম, 1000 মিলিগ্রাম করে ডেলি 3টা খাওয়া লাগবে। সেক্ষেত্রে এটা ছাড়াও আপনার যাদের স্টেম সেল কনস্ট্যান্টলি বুস্ট আপ করা দরকার, স্টেম সেল বুস্টার আপনারা দেখবেন। আর যদি ব্রেন সমস্যা হয় অবশ্যই নিউরো। আর যাদের কেমিক্যালি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, সেক্ষেত্রে মুখের যে ব্যাকটেরিয়াগুলো যখন নষ্ট হবে তখন মুখে গন্ধ হবে এবং হজম সমস্যা হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ন্যাচারাল টুথপেস্টটা ইউজ করতে হবে। ন্যাচারাল টুথপেস্টটা আমরা অনেক কষ্ট করে বানিয়েছি আপনাদের জন্য, মানে অনেক কষ্ট, এটা আপনারা বলে বোঝাতে পারবো না। এটা ন্যাচারালি ফিউটা তৈরি করা কত কঠিন আমাদের জন্য। আমার অনেক বছর লেগেছে এটা বানাতে, অনেক বছর। মানে আপনারা এটা অবশ্যই ন্যাচারাল টুথপেস্ট দিয়ে ইউজ করুন, নাহলে মুখে গন্ধটা অনেকে যায় না একেবারে। হ্যাঁ, আর ক্যাস্টর অয়েলটা তো পেটে যে কোনো সমস্যার জন্য ক্যাস্টর অয়েলের কথা বলছি। আর আমাদের ফিউর মধু, এগুলো আপনারা নেবেন যাতে করে আপনার শরীরে ওভারঅল সিস্টেমেটিক ব্যালেন্স থাকলেই ইমিউন সিস্টেম ভালো থাকবে। তখন এই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এফেক্ট করলেও বডিতে এটা সার্ভাইভ করতে পারবে না বা গ্রো করতে পারবে না। আর মনে রাখবেন যে থেরাপির মধ্যে একটা হচ্ছে হাইপারবারিক, একটা হচ্ছে ওজন থেরাপি। ওজন থেরাপি নিয়ে সারা ওয়ার্ল্ডে অনেক গবেষণা হয়েছে, ইউরোপে গবেষণা হয়েছে, আমেরিকাতে হয়েছে। আমি আপনাদেরকে এখানে একটা ব্রাজিলের গবেষণা দেখাচ্ছি। তারা দেখিয়েছে যখন কারোর উপরে যে ভাইরাল ইনফেকশনটা হয়, যে কোনো ভাইরাল ইনফেকশনের পরে যদি ওজন থেরাপি নেওয়া হয়, ওই ওজনগুলোকে, সেই ভাইরাসগুলোকে ইনএক্টিভেট করতে পারে ওজন থেরাপি। আর হাইপারবারিক চেম্বার সেটা হচ্ছে সারা পৃথিবীতে প্রায় যে কোনো ভালো মেডিকেল সেন্টার এটা আছে। এটা নিয়ে আমেরিকাতে প্রচুর গবেষণা হয়েছে। যেমন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিসেন্টলি দেখিয়েছে তারা যে পালমোনারি ফার্মাকোলজি এবং থেরাপিউটিক্স জার্নালে তারা পাবলিশ করে দেখিয়েছে মিস্টার পিটার লিনহম। এই রিসার্চটা করেছে একটা কন্ট্রোল গ্রুপ এবং আরেকটা হচ্ছে যে ভাইরাল ইনফেক্টেড মানুষের উপরে, এবং 54 জন মানুষের উপরে গবেষণা করেছে। তারা দেখিয়েছে যদি কারো ভাইরাল ইনফেকশন হয় তাদের উপরে হাইপারবারিক চেম্বার দেওয়া হয়, বডিতে অক্সিজেন স্যাচুরেশন করার কারণে তাদের ভাইরাল যে কিউরের বা ভাইরাল লোড কমার যে সময়টা তারা অনেকটাই কমে আসে, মানে দ্রুত সুস্থ হতে পারে যখন ভাইরাল ইনফেকশনটা হয় এই অক্সিজেন থেরাপি বা এইচবিওটি নেওয়ার পরে। আমি আপনাকে একদম সহজ করে বলি যে 5টা সহজ নিয়ম মেনে চলবেন সে এই হাম এবং মিজেল ভাইরাস বা অনাগত বা আগত করোনা বা সব ধরনের ভাইরাস ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে বাঁচার জন্য। আমি একদম সহজ করে বলছি, আপনার প্রসেস খাবারগুলোকে বাদ দেন, প্ল্যান্ট বেস, প্রচুর শাকসবজি, ফলমূল, এই খাবারের মধ্যে চলে আসেন। 2 নম্বর হচ্ছে নিয়মিত সানলাইটে যান, ঠিক মতো ঘুমান এবং ফ্রেশ এয়ারে এক্সারসাইজটা করুন, শুধু জিমে গেলে হবে না। 3 নম্বর হচ্ছে এক্সারসাইজ করতে হবে, সেটা আপনার ঘরে ইয়োগা করেন, বাইরে দৌড়ান, স্পোর্টস করেন বা জিমে যান। দ্যাট শুড বি পার্ট অফ ইউর লাইফ। আমি ঘরে হাঁটি বা সময় পাই না, সপ্তাহে একদিন ব্যায়াম করি, এগুলো বললে হবে না। আমাদের শরীরের মেজর রিপেয়ারিং সবসময় কন্টিনিউয়াস করতে হবে। সেখানে আপনার নিউট্রিশন সাপ্লিমেন্টে একটা বড় ইম্প্যাক্ট থাকে। আসলে রিসার্চ প্রমাণ করছে যে নিউট্রিশনাল ব্যালেন্সের মাধ্যমে আপনার বডির
ইমিউন সিস্টেম বুলেট প্রুফ করার মাধ্যমে আপনার রোগগুলোকে কন্ট্রোল করা বা কিউর করার দিকে আপনি আগাতে পারেন। 5 নম্বর হচ্ছে রিজেনারেটিভ থেরাপি, যেটা আজকে পৃথিবীর মডার্ন ট্রিটমেন্ট প্রসেস। সেটা ওজন থেরাপি, হাইপারবারিক, আকুপাংচার, বডির ওভারঅল ফিক্সিং এর মাধ্যমে আপনার রোগগুলোর শুধু লক্ষণ, সেই লক্ষণগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হবে। তো সবাই ভালো থাকবেন। এই জন্য মনে রাখবেন শুধু রোগের লক্ষণ নয়, রোগের ভিতর থেকে সুস্থ হওয়াটা হবে আপনার মেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলোতে থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে পারি যে আমার আলসারেটিভ কোলাইটিস হয়েছে, স্যার আমি একেবারে ভেঙে পড়ছি। কিছু খাইলেই টয়লেটের চাপ আসতো। শুনছি স্যার এটা ক্যান্সারের লক্ষণ ছিল আর কি। তো স্যার সেইগুলো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ আছি। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করছি। আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, এই হাতে আকু দেওয়ার পরে আল্লাহর রহমতে একেবারে কমপ্লিটলি গরম চলে গেছে। এই গরমটা নাই। আমার পেটে ব্যথা ছিল, কি হয়েছে আমি জানতাম না। ডক্টর হুক স্যারের ভিডিওগুলো দেখতাম, দেখার পর আমি এখানে আসি লাজি স্যারের সাথে দেখা করার জন্য। দেখা করার পর এখন আজকে টেস্ট করে দেখি আমার ফাতর সবগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে।